সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বন্ধুরা, বহু চেষ্টার পর অবশেষে কিন্তু আরজে কর মেডিকেল কলেজ হাসপাতালে মমিতা নামের যে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার কিন্তু সিসিটিভি ফুটেজ বেরিয়ে এসেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত ছিল, কতজন মিলে এই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু প্রমাণ সহকারে আমাদের হাতে চলে এসেছে। সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে। এখনই আপনাদেরকে সিসিটিভি ফুটেজ সহকারে প্রমাণ সহকারে দেখাতে চলেছি যে কীভাবে হত্যা করেছে। এই যে সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু প্রমাণ সহকারে দেখাবো। সমস্ত প্রমাণ অলরেডি আমাদের হাতে চলে এসেছে যে মমিতা নামের যে মেয়েটিকে হত্যা করা হয়েছে কলকাতা আরজে কর মেডিকেল কলেজ হাসপাতালে কীভাবে হত্যা করা হয়েছিল এবং এই যে হত্যাকাণ্ড ঘটেছে এর সাথে কিন্তু বন্ধুরা আপনি জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে জড়িত ছিল এই যে আরজে কর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হসপিটালের যে প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই প্রিন্সিপাল সাহেব কিন্তু নিজেই এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল এবং এখানে যে সঞ্জয় রায় নামের যে ব্যক্তিটি ছবি প্রকাশ হয়েছে এবং যেই ব্যক্তিটিকে পুলিশ ইতিমধ্যে ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, এই সঞ্জয় রায় কিন্তু রিমান্ডে যাওয়ার পর সমস্ত গোপন তথ্য কিন্তু এক এক করে ফাঁস করে দিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এই হত্যাকাণ্ড যখন ঘটানো হয়েছিল এই মমিতা নামের মেয়েটিকে যখন নির্মমভাবে ধর্ষণ করে যখন হত্যা করা হয়েছিল তখন যেই হত্যাকাণ্ডে যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিন্তু গুম করে দেওয়া হয়েছিল, গোপন করা হয়েছিল। সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে এসেছে। কিভাবে 19 জন, বন্ধুরা আপনি জানলে অবাক হবেন, 19 জন মানুষ মিলে একটা হরিণের উপর যেভাবে হায়ানা ঝাঁপিয়ে পড়ে একইভাবে বন্ধুরা 19 জন মানুষ মিলে কিন্তু এই মমিতাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং এই ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং তার সাথে এটাও জানাবো যে এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত ছিল এবং কীভাবে হত্যা করা হয়েছে। আপনাদেরকে প্রথমে একটা তথ্য জানিয়ে রাখি বন্ধুরা, এই যে মমিতা নামের যে মেয়েটিকে হত্যা করা হয়েছে এই মেয়েটিকে কিন্তু সাধারণভাবে হত্যা করা হয়নি। এই মেয়েটিকে যখন ধর্ষণ করা হয়েছে বন্ধুরা এর মধ্যে আপনি জানলে অবাক হবেন, 19 জনের মধ্যে 2 জন ছিল এই মমিতার সহপাঠী ডাক্তার। একদম ঠিক শুনেছেন, 2 জন কিন্তু সহপাঠী ডাক্তার এবং তারা কিন্তু মেয়ে ছিল। একটাবার ভাবুন, একটা মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করতে সাহায্য করতে পারে। এর মধ্যে 19 জনের মধ্যে 2 জন ছিল মেয়ে আর 17 জন ছিল কিন্তু ছেলে। বন্ধুরা, এই 17টা ছেলে একটা মেয়ের উপর একটা হরিণের উপর যেভাবে হায়নার দল ঝাঁপিয়ে পড়ে ঠিক একইভাবে বন্ধুরা এই মমিতা নামের মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে কিন্তু কামড়ে, হ্যাঁ বন্ধুরা, মুখ দিয়ে যখন মানুষের শরীরে কামড়ানো হয় তখন কিন্তু দাগ থাকে। পোস্টমর্টম রিপোর্ট থেকে কিন্তু কামড়ের দাগ পাওয়া গিয়েছে, কামড়ানো হয়েছে এবং কামড়িয়ে ধর্ষণ করে যখন মারা যায়নি বন্ধুরা তারপরে গলা চেপে তাকে হত্যা করা হয়েছে এবং এটা কিন্তু সাধারণভাবে হত্যা করা হয়নি। সাধারণত আমরা জানি কোনো মানুষকে যদি গলা চেপে হত্যা করা হয় তাহলে কিন্তু শ্বাস রুদ্ধ করে মানুষটিকে মেরে ফেলা হয়, কিন্তু মমিতার সাথে এমনটি হয়নি। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পেরেছি এবং সেখানকার যে পোস্টমর্টম রিপোর্ট থেকে ডক্টররা বলে যে সাধারণভাবে তাকে কোনোভাবেই হত্যা করা হয়নি। তাকে যখন গলা চেপে ধরা হয়েছিল, গলা চেপে ধরে হত্যা করলে সাধারণত শ্বাসনালী অকার্যকর হয়ে মারা যায়, কিন্তু তার সাথে সেটা হয়নি বন্ধুরা। তাকে এইভাবে ধরে ঘাড় সম্পূর্ণ উল্টে দেওয়া হয়েছিল, ঘাড় মচকে দেওয়া হয়েছিল। কতটা লোমহর্ষকভাবে তাকে হত্যা করা হয়েছিল ভাবা যায়। মাথা উল্টে দেওয়া হয়েছিল, ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে তাকে মারা হয়েছে এবং এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এর পিছনে মাস্টার মাইন্ড কে ছিল সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বন্ধু। এর পিছনে মাস্টার মাইন্ড ছিল এই কলেজের প্রিন্সিপাল সাহেব নিজে। একদম ঠিক শুনেছেন, এই কলেজের প্রিন্সিপাল সাহেব এবং সমস্ত গোপন তথ্য কিন্তু বেরিয়ে এসেছে। এই প্রিন্সিপাল সাহেব কেন হত্যা করেছিল না, এই প্রিন্সিপাল সাহেবের যে ব্যাকগ্রাউন্ড, পিছনে যে কাজগুলো করেছে সেটা কিন্তু মোটেও ভালো না। এই প্রিন্সিপাল সাহেব কিন্তু অত্যন্ত খারাপ একজন মানুষ। এই কলকাতার আরজে কর মেডিকেল কলেজ হাসপাতালে যত মেয়েরা এখানে মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডাক্তারি পড়াশোনার জন্য এসেছিল তাদের মধ্যে যেই সমস্ত মেয়েদেরকে দেখতে সুন্দরী হইতো, মানে সুন্দর ছিল, তাদেরকে কিন্তু এই প্রিন্সিপাল সাহেব খারাপ প্রস্তাব দিত। খারাপ প্রস্তাব বলতে বুঝতে পেরেছেন, তাদেরকে কিন্তু একসাথে ওই প্রিন্সিপাল সাহেব বলতো যে তোমাকে মেডিকেল কলেজে এখানে ভর্তি হয়েছো, তোমাকে ভালো মার্কস দেওয়া হবে, তুমি খুব দ্রুত ডাক্তার হতে পারবা যদি তুমি আমার সাথে বিছানায় যাও। এই কথাই কিন্তু এই প্রিন্সিপাল সাহেব বলেছিল। এবং যদি কোনো মেয়ে ডাক্তার, ভালো করে শুনুন, যদি কোনো মেয়ে ডাক্তার তার সাথে বিছানায় যেতে রাজি না হতো তাহলে তাকে কী বলা হতো সেটা শুনলে আপনি অবাক হবেন। তাহলে ওই মেয়ে ডাক্তারকে বলা হতো যে তোমাকে এই কলেজে তুমি যত বছরে পড়াশোনা করো তোমাকে কোনোভাবেই
পাস করতে দেওয়া হবে না, তোমাকে ফেল করা হবে, তোমাকে ফেল দেওয়া হবে। এই ধরনের কার্যকলাপ দেখে কিন্তু ওখানকার যতগুলো মেয়ে ডাক্তার ছিল তারা কিন্তু ধর্ষণের শিকার হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হতো, কিন্তু মুখ খুলতে পারতো না, মান সম্মান এবং তাদের ক্যারিয়ারের ভয়ে কিন্তু মুখ খুলতে পারতো না। কিন্তু সব শেষে এই যে মেয়েটিকে, মমিতা নামের যে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এর পিছনে কিন্তু সবথেকে বড় কারণ ছিল এই প্রিন্সিপাল সাহেব। শুধু প্রিন্সিপাল সাহেব না, সঞ্জয় রায় নামের যেই লোকটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে সঞ্জয় রায়, এই সঞ্জয় রায় কিন্তু এই হত্যাকাণ্ড সর্বপ্রথম এবং নিজ হাতে ঘটিয়েছে। এই সঞ্জয় রায় কিন্তু একজন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই সঞ্জয় রায় কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে কি, কলকাতা পুলিশের যে সাধারণ যে সমস্ত ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ এবং পুলিশের টুকটাক কাজে হেল্প করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কাজ। কিন্তু এই যে সঞ্জয় রায়, একজন সিভিক ভলেন্টিয়ার হলেও এর হাবভাব এবং চলাফেরা ছিল কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতো, মানে অফিসারদের মতো চলাফেরা ছিল। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার হয়েছে, সাধারণত সিভিক ভলেন্টিয়ার হচ্ছে খুবই নিম্নমানের একটি চাকরি এবং এই চাকরি করতে হলে তেমন বেশি যোগ্যতার প্রয়োজন হয় না। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এই যে সঞ্জয় রায়, তার কিন্তু সেই পরিমাণ যোগ্যতাও ছিল না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই সঞ্জয় রায় কিন্তু ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এবং আপনি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এই সঞ্জয় রায় কিন্তু নরক পশুর চেয়েও খারাপ। এই সঞ্জয় রায় কিন্তু এই চাকরি নেওয়ার আগে বেশ কিছু মেয়েকে রেপ করেছিল এবং এলাকায় তার নামে বেশ কিছু দুর্নাম রয়েছে। এই সঞ্জয় রায় সম্পর্কে আমরা রিসার্চ করে জানতে পেরেছি যে এই সঞ্জয় রায় কিন্তু এলাকায় বেশ কিছু মেয়েকে ডিস্টার্ব করতো এবং এই সঞ্জয় রায় কিন্তু চাকরি নেওয়ার আগে গাঁজা খেত এবং নেশা করতো। সেটা যাই হোক বন্ধুরা, এই সঞ্জয় রায়ের মুখ থেকে কিন্তু যখন এই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ নিয়ে যখন রিমান্ডে নিয়ে মারধর করে, তখন কিন্তু এর মুখ থেকে বেশ কিছু তথ্য বেরিয়ে আসে। আর সব থেকে হয়রান করে দেওয়ার মতো বিষয় আছে বন্ধুরা, এই যে হত্যাকাণ্ড ঘটেছে, তো যখন হত্যাকাণ্ড ঘটেছিল তখন কিন্তু একটা হসপিটালের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা ফিট করে থাকে এবং ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই হত্যাকাণ্ড ঘটার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ লাপাত্তা করে দেওয়া হয়েছিল এবং এর মধ্যে সবচেয়ে বড় হাত ছিল এখানকার প্রিন্সিপাল সাহেবের। আপনারা জানেন যে একটা মেডিকেল কলেজ বা একটা মেডিকেল হসপিটালের মধ্যে যত কার্যক্রম করা হয় সব কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বর্তমান সময়ে মনিটর করা হয় এবং এই সিসিটিভি ক্যামেরাগুলো একটা মনিটরের মাধ্যমে কন্ট্রোল করা হতো এবং এই মনিটরটা কার কাছে ছিল না, প্রিন্সিপাল সাহেবের রুমে ছিল মনিটর। এবং প্রিন্সিপাল সাহেব কিন্তু সমস্ত কিছু দেখেও না দেখার ভান করে বিষয়টাকে ইগনোর করে চলে গেছে এবং প্রিন্সিপাল সাহেবের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানোর পর সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু আপনারা জানেন সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হলেও তার যে ফাইল ফুটেজ থাকে, সেই ফাইল ফুটেজ কিন্তু হার্ড ড্রাইভের মধ্যে জমা থাকে এবং সেই হার্ড ড্রাইভের মধ্যে কিন্তু এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা ছিল এবং সেটা কিন্তু এই যে প্রিন্সিপাল সাহেব সে ডিলিট করেছিল, কিন্তু তারপরে কিন্তু রিকভার করে সেই ফাইল কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই যে ঘটনার মধ্যে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের ফুটেজ আমি আপনাদেরকে এখানে দেখাতে পারছি না, কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের একটা রুলস রয়েছে, যেখানে ভায়োলেন্স বা এগ রেজিস্টার জাতীয় কোনো ধরনের হত্যাকাণ্ডের ভিডিও দেখানো যায় না, কোনো ধরনের 18+ কোনো ধরনের ভিডিও দেখানো যায় না, সেগুলো দেখাতে পারছি না। তবে এই কাণ্ডগুলো কিন্তু তারা ঘটিয়েছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে কিন্তু প্রিন্সিপাল সাহেব জড়িত ছিল। প্রথমে কিন্তু এই কেসটিকে প্রিন্সিপাল সাহেব কিন্তু একটা সাধারণ কেস হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল না, সাধারণ কেস বলতে এটা একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই যে কলকাতা পুলিশ ছিল তারাও কিন্তু এটাকে প্রথমে তেমন কোনোভাবেই গুরুত্ব সহকারে দেখেনি, তারা কিন্তু এটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর সেখান থেকেই বন্ধুরা সমস্ত মানুষের কিন্তু ভিত নড়ে যায় যে কেন এত বড় একটা ডেঞ্জারাস হত্যাকাণ্ড, সেটাকে কেন পুলিশ থেকে শুরু করে এখানকার যে মেইন প্রিন্সিপাল সাহেব সে কেন এটাকে হত্যাকাণ্ডকে লুকিয়ে ধামাচাপা দিয়ে কেন আত্মহত্যা বলতে চেয়েছিল। এবং তারপরে কিন্তু এই প্রমাণ সহকারে এই সমস্ত ঘটনার মেইন যে মাস্টার মাইন্ড এই প্রিন্সিপাল সাহেবের মুখ থেকে কিন্তু বেরিয়ে এসে সমস্ত চাঞ্চল্যকর তথ্য। এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এই হত্যাকাণ্ডের পিছনে কিন্তু মেইন যে মোটিভ ছিল, মেইন মোটিভ কিন্তু এখনও পর্যন্ত বের করা যায়নি যে কী কারণ করা হয়েছে। আপনি যেন অবাক হবেন, এই হত্যাকাণ্ডের পিছনে যে সঞ্জয় রায়কে যখন ধরা হয়েছে, সঞ্জয় রায়ের গলায় একটি হেডফোন ছিল, ব্লুটুথ হেডফোন, এবং এই যে সঞ্জয় রায় যখন হত্যাকাণ্ড ঘটানোর সময় এই মমিতার রুমে ঢুকেছিল তখন এই ব্লুটুথ হেডফোনটি তার পরনে দেখা গিয়েছিল। কিন্তু যখন এই সঞ্জয় রায় রুম থেকে বের হয় তখন আর সঞ্জয় রায়ের সাথে এই হেডফোনটি দেখা গিয়েছিল না। আর আপনি জানলে আঁতকে উঠবেন, এই যে মমিতার মৃতদেহ পড়া ছিল, মৃতদেহের পাশে কিন্তু এই হেডফোনটা ছিল এবং এই হেডফোনটা দেখে প্রথমে অনুমান করা হয়েছিল যে এটা সঞ্জয় রায়ের হেডফোনই হবে, কিন্তু পুলিশ তো এটাকে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে প্রমাণ হয় না, তারপর কি করা হয় না,
এই যে 19 জন মানুষকে আইডেন্টিফাই করা হয়, এই 19 জন মানুষের মধ্যে 19টা স্মার্টফোন ছিল এবং এই 19টা স্মার্টফোনের সাথে এই হেডসেটটা কানেক্ট করে দেখার চেষ্টা করা হয় যে কার্ডটার সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় এবং পুলিশের এই চেষ্টা কিন্তু সফল হয়। যখন এই কানেক্ট করার চেষ্টা করা হয় এবং শেষমেশ কিন্তু এই সঞ্জয় রায়ের স্মার্টফোনের সাথে এই ব্লুটুথ হেডফোনটি কানেক্ট হয়ে যায়। এ থেকে প্রমাণ হয় যে এই হেডফোনটা সঞ্জয় রায়ের নিজের ছিল এবং সঞ্জয় রায় এই হত্যাকাণ্ডের সময় সরাসরি জড়িত ছিল। এবং সঞ্জয় রায়কে যখন রিমান্ডে নেওয়া হয় বন্ধুরা, যখন রিমান্ডে নিয়ে মারধর করা হয়, সঞ্জয় রায় কিন্তু এক এক সময় এক একটা তথ্য দিয়েছিল। প্রথমে বলেছিল যে এই হত্যাকাণ্ডের সাথে হ্যাঁ সে জড়িত আছে, এটা স্বীকার করে। তারপরে যখন পুলিশ আরও মারধর করে তখন সে বলে আমি একা নয়, আমার সাথে 19 জন, আমি সহ 18 জন, সর্বমোট 19 জন ছিলাম, এই কথা স্বীকার করে। এরপরে আবার যখন মারধর করা হয় তখন বলে না আমি একাই করেছি। মানে এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছে সঞ্জয় রায়। এই দ্বারা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে এই সঞ্জয় রায় যে 19 জনের নাম বলছে, 19 জনের কথা বলছে, এই 19 জনকে আসলেই হত্যা করেছে নাকি সে একা হত্যা করেছে, এখনও পর্যন্ত কিন্তু পুলিশ এই কেস নিয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত যে তথ্য দ্বারা আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডের পিছনে সঞ্জয় রায় যে জড়িত ছিল সেটা কিন্তু স্পষ্টভাবে জানা যাচ্ছে। তবে খুব শীঘ্রই একটা রিপোর্ট আসতে চলেছে, ওই রিপোর্ট পাবলিশ হলে আমরা বলতে পারবো যে এই হত্যাকাণ্ডের সাথে যে 19 জনের নাম বলা হয়েছে, এই 19 জন কে এবং কীভাবে হত্যা করা হয়েছে, এই মার্ডারের মোটিভটা কী, উদ্দেশ্যটা কী, এই সমস্ত তথ্য কিন্তু খুব শীঘ্রই আমাদের হাতে চলে আসবে এবং সেই তথ্য আসলে কিন্তু আমরা প্রমাণ সহকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সব কিছু জানতে পারবেন। তাই অবশ্যই আমরা এটাই চাইবো যে এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে এই ধরনের কোনো মেয়েকে রেপ করে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করতে না পারে এবং এর দৃষ্টান্তমূলক বিচার কিন্তু আমরা চাই বন্ধুরা। এবং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই যে হত্যাকাণ্ড করেছে এর কী ধরনের বিচার হওয়া উচিত, সেটাও কমেন্টে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা।